আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে। আজকে আমি কথা বলছি প্রবাবিলিটির ফান্ডামেন্টালস বিষয়গুলো নিয়ে। তো প্রথমে দেখি আমরা প্রবাবিলিটি জিনিসটা কি। সো প্রবাবিলিটি হচ্ছে একটা নাম্বার যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে কোনো একটা ইভেন্ট হওয়ার চান্স কীরকম। সো সোজা কথায় বলতে গেলে প্রবাবিলিটি কোয়ান্টিফাইজ দ্য চান্স অফ অ্যান ইভেন্ট হ্যাপেনিং। সো এটা আসলে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি, এম্পিরিক্যাল প্রবাবিলিটি এবং সাবজেক্টিভ প্রবাবিলিটি। সো থিওরিটিক্যাল প্রবাবিলিটি হচ্ছে যে আমরা আসলে ঘটনাটা ঘটে নাই তার আগেই বলতে পারি যে কোনো একটা কিছু হওয়ার প্রবাবিলিটি কেমন। যেমন এখানে হচ্ছে একটা কয়েন টসের এক্সাম্পল দেওয়া হচ্ছে। সো কয়েন টসের ক্ষেত্রে আমাদের আউটকাম কয়টা হতে পারে? আইদার আমি একটা কয়েন টস করলাম, হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। সো দুইটার যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, আমি শিওর। সো দুইটার মধ্যে যে কোনো একটা ঘটতে পারে। যদি এইভাবে একটা ফ্র্যাকশন আমরা সাজাই তাহলে আমরা পাচ্ছি 0.5। সো আমি কয়েন টস করার আগেই বলতে পারি যে হেড আসার প্রবাবিলিটি হাফ বা 0.5। এম্পিরিক্যাল প্রবাবিলিটি হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে আমরা প্রিভিয়াস ডেটার উপর বেস করে একটা এস্টিমেট দাঁড় করাতে পারি। যেমন ধরেন কোনো একজন ক্রিকেট খেলোয়াড় বা ব্যাটসম্যান, সে হচ্ছে লাস্ট 56টা ম্যাচের মধ্যে লাস্ট 14টা ম্যাচে 50 রান বা তার বেশি করতে পারছিল। সো এরকম একটা সিনারিও আমাদের কাছে আছে। তো তার বেসিসে আমরা কি পাচ্ছি যে 25% অফ দ্য লাস্ট ম্যাচে সে হচ্ছে 50 রান বা তার বেশি করছে। সো এর বেসিসে আমরা আসলে একটা এস্টিমেট বলতে পারি যে সামনের ম্যাচে হয়তো সে 50 রানের বেশি করতে পারে, তার একটা প্রবাবিলিটি হচ্ছে 25%। সো এই জন্য আমরা যেহেতু এটা মানে ডেটা বেসড, আগে কিছু একটা ঘটনা ঘটছে সেই প্র্যাকটিক্যাল কোনো একটা কিছুর উপর বেস করে এই এস্টিমেটটা আমরা পাই বা প্রবাবিলিটিটা আমরা পাই, সেজন্য এটাকে বলা হচ্ছে এম্পিরিক্যাল প্রবাবিলিটি। সো এম্পিরিক্যাল দ্বারা আসলে প্র্যাকটিক্যালিটি বোঝানো হয়। আর লাস্টে হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। এটা আসলে কোনো ফর্মুলা দ্বারা ডিনোট করা যায় না। এটা হচ্ছে যে কোনো ব্যক্তির অপিনিয়ন, কোনো একজন এক্সপার্টের ভিউ, তার উপর বেস করে সে যদি একটা কিছু বলে যে সেইটাকে আমরা সেভাবে প্রবাবিলিটি বলতে পারি। যেমন কোনো একটা দুটো কান্ট্রির মাঝে একটা কনফ্লিক্ট হচ্ছে, সো এক্সপার্টরা হয়তো সেটা দেখে বলল যে এখানে আসলে একটা যুদ্ধ হওয়ার চান্স আছে, সেটা হয়তো 20%, সেটা হয়তো 50%। সো সেই ধরনের বিষয়গুলো যেহেতু ডেটা দ্বারা ব্যাকড না বা সাপোর্টেড না, সেই জন্য সেগুলোকে বলা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। সো প্রবাবিলিটির ভেতরে ঢোকার আগে আমাদের কিছু টার্মিনোলজি সম্পর্কে আইডিয়া রাখা দরকার। যেমন এখানে আমরা যদি একটা এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলি, সো এক্সপেরিমেন্ট এই পুরো বিষয়গুলো বোঝার জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। অ্যান এক্সপেরিমেন্ট অফ টসিং এ ফেয়ার ডাইস। সো আমি একটা ছক্কার গুটি নিক্ষেপ করব। এই যে পুরো ঘটনাটা, এই গুটিতে কীরকম হবে, কালার কি হবে, কোন পাশে কি থাকবে, এই যে পুরো একটা ডিজাইন, এই পুরো প্রসেসটাকে আমরা বলতেছি একটা এক্সপেরিমেন্ট। এখন এক্সপেরিমেন্টের জন্য যতবার আমি এটা ছুঁড়ে মারলাম, প্রত্যেকবার থ্রো করার ব্যাপারটাকে আমরা বলতেছি ট্রায়াল। সো রেপ্লিকেশন অফ দ্য এক্সপেরিমেন্ট, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের একটা থ্রো বা একটা রেপ্লিকেশনকে আমরা বলতেছি একটা করে ট্রায়াল। তারপর এই ট্রায়ালটার মধ্যে আমরা যে রেজাল্ট অবজার্ভ করি সেটাকে বলি আউটকাম। সো রেজাল্ট অবজার্ভ ইন এ ট্রায়াল ইজ কল্ড আউটকাম। আর ওই যে যতগুলো আউটকাম হওয়ার পসিবিলিটি আছে, মানে নট নেসেসারিলি একটা ট্রায়ালে কি হইলো, যদি আমি অনেকবার ট্রায়াল করি, সব ট্রায়াল মিলে অ্যাটলিস্ট যে আউটকামগুলো আমরা দেখতে পারি সেগুলোর একটা ইউনিক সেট হচ্ছে স্যাম্পল স্পেস। সো আমি যদি একটা ছক্কার গুটি নিক্ষেপ করি, সেক্ষেত্রে আমি 1 2 3 4 5 6 এই 6টার মধ্যে যে কোনো একটা পাবো বা আমার সামনে এটা দেখাবে, রাইট? সো এই জন্য এটাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। আর ফাইনালি হচ্ছে এনি কালেকশন অফ আউটকাম ফ্রম দ্য স্যাম্পল স্পেস ইজ ইভেন্ট। এখন ধরেন আমি এখানে তো 6টা গুটি পাচ্ছি। এখন আমার যদি একটা টার্গেট থাকে যে আমি জানতে চাচ্ছি যে ছক্কা কতবার আসলো, সো এটা একটা ইভেন্ট। সো আমি 6 দেখতে চাচ্ছি। 6 যদি ঘটে তাহলে ইভেন্টটা ঘটছে, 6 যদি না দেখা যায় সেক্ষেত্রে ইভেন্টটা ঘটে নাই। সো ইয়েস অথবা নো এরকম একটা সিনারিও তখন আমাদের সামনে আসে। সো এই হচ্ছে টার্মিনোলজিগুলো, জাস্ট মাথায় রাখলে ভালো, সামনে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এখন আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট সম্পর্কে একটা আইডিয়া নেই। সো দুইটা টার্ম বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। সো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে হচ্ছে এই ঘটনাগুলো একই সাথে ঘটতে পারবে না। যেমন একটা কয়েন যদি আমি টস করি, তো সেই একটা কয়েনের মধ্যে কখনো একই সাথে হেড এবং একই সাথে টেল হইতে পারবে না। সো এই জন্য হচ্ছে এই একটা কয়েন টসের ক্ষেত্রে হেড কিংবা টেল এই ব্যাপারটা কখনো
মিউচুয়ালি মানে একই সাথে হবে না, সো এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আরেক ধরনের ইভেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হচ্ছে যে একটা ঘটনা ঘটলো, সেটার কারণে অন্য একটা ঘটনা প্রভাবিত হবে না। যেমন ধরেন আমি কয়েন টস করলাম, বাসায় বসে কয়েন টস করলাম, এবং আমি সেদিন সুপার মার্কেটে গেলাম কেনাকাটা করতে, সেখানে গিয়ে আমি একটু ডিসকাউন্ট পেলাম। আমার বাসায় বসে কয়েন টস করার সাথে সুপার মার্কেটে আমি ডিসকাউন্ট পাবো কি পাবো না সেটার কিন্তু কোনো ধরনের রিলেশনশিপ নাই। সো এই যে দুইটা ইভেন্ট, কয়েন টস আমি হেড পেলাম, এটা একটা ইভেন্ট, সুপার মার্কেটে গিয়ে আমি ডিসকাউন্ট পেলাম, সেটা আরেকটা ইভেন্ট। এই দুইটা ইভেন্ট কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড না। সো যেহেতু একটা কি ইফেক্ট করতেছে না, সেজন্য এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এইগুলো হচ্ছে কিছু বেসিক নোটেশনস, এগুলো সম্পর্কে মোটামুটি সবার একটা আইডিয়া থাকে, তাও আমি এখানে জাস্ট দেখায় রাখলাম। তবে এর মধ্যে প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি অফ সিলেক্টিং ব্লু বলস। তো আমি এটাকে ডিনোট করলাম হচ্ছে পি অফ বি দ্বারা। আর প্রবাবিলিটি অফ সিলেক্টিং ব্লু বলস অ্যান্ড রেড বলস অর বোথ। সো যে কোনো একটা হইতে পারে, দুইটাও হইতে পারে। সো এই ধরনের সিনারিওকে আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করি। সো ব্লু এর জন্য বি দ্বারা ডিনোট করলাম, রেডের জন্য আর দ্বারা ডিনোট করলাম। আর হচ্ছে প্রবাবিলিটি অফ সিলেক্টিং বোথ ব্লু বলস অ্যান্ড রেড বলস। সো এখানে এক্সাম্পলটা যেটা, সেটা ছিল একটা বক্স থেকে, বক্সের ভেতরে দুইটা কালারের অনেকগুলো বল ছিল, আমি দুইটা করে একই সাথে দুইটা করে পিক করতেছি। সো ধরেন আমি ব্লুও পিক করলাম, রেডও পিক করলাম একই সাথে। সো সেরকম ঘটনাটাকে আমি এভাবে প্রকাশ করলাম, পি অফ ব্লু অ্যান্ড রেড বল। এরপর হচ্ছে প্রবাবিলিটি সিলেক্টিং ব্লু বল ইন সেকেন্ড ট্রায়াল গিভেন রেড বল ওয়াজ পিকড ইন ফার্স্ট ট্রায়াল। সো এইটা ঘটনাটা এরকম যে আমি একটা বক্স থেকে প্রথমে একটা বল তুললাম, সেটার কালার দেখলাম, তারপরে আরেকটা বল তুললাম, সেটার কালার দেখলাম। সো এখানে গিভেন কথাটার মানে হচ্ছে প্রথমবারে আমি রেড বল পিক করছি, তারপরে আমি ব্লু বলটা পিক করলাম। সো ব্লু বল গিভেন রেড বল। সো ফার্স্ট ট্রায়ালে আমার রেড বলটা পিক হয়েছে, এটার পরে এটার উপর বেস করে সেকেন্ড ট্রায়াল আমার ব্লু বলটা পিক করবো, সেটা কেমন। সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ পিকিং দ্য ব্লু বল গিভেন রেড বল। ঠিক আছে, সো এইটা এই বার যে একটা দাগের মতো, এটাকে বলা হচ্ছে গিভেন। এখন আমরা কিছু প্রবাবিলিটি রুলস সম্পর্কে আইডিয়া নিই। সবচেয়ে বেসিক রুলগুলোর মধ্যে একটা হচ্ছে প্রবাবিলিটি ভ্যালুস রেঞ্জ ফ্রম 0 to 1। সো ধরেন আমার একটা স্যাম্পল স্পেসের মধ্যে অনেকগুলো ইভেন্ট হচ্ছে, সব ইভেন্টের প্রবাবিলিটি যদি আমি 1 করি, আমার প্রবাবিলিটি ভ্যালু অবশ্যই 0 থেকে 1-এর মাঝে যে কোনো একটা থাকবে। কখনো এটা নেগেটিভ হবে না, কখনো এটা 1-এর চেয়ে বেশিও হবে না। এখন এই সবগুলো প্রবাবিলিটি যদি আমি যোগ করি, সেক্ষেত্রে সব মিলে হচ্ছে 1 হতে হবে। 1-এর চেয়ে ছোট হবে না, আবার একদম সেম কথা, সবসময় 1 হবে। আর এদিকে তো ছিলই, 0 থেকে 1-এর মাঝে সবসময় থাকবে। আর এখন হচ্ছে এডিশন রুল আছে, মাল্টিপ্লিকেশন রুল এবং কোঅর্ডিনেশন প্রবাবিলিটি। এই তিনটা কনসেপ্ট আমরা একটু ডিটেলস এখন দেখব। সো এডিশন রুল যেটা, এটার জন্য আমাদেরকে আবার ওই পিছনে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের যে কনসেপ্টটা ছিল সেটা একটু মাথায় আনতে হবে। তো যদি আমাদের ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়, অর্থাৎ দুইটা ইভেন্ট যদি একসাথে ঘটতে পারে, যদি ঘটার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে প্রবাবিলিটি যদি আমরা যোগ করতে চাই, আমাদেরকে এই রুলটা ফলো করতে হবে। ধরলাম ব্লু বল এবং রেড বল পিক করার সম্ভাবনা, ঘটনাটা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো সেক্ষেত্রে তাদেরকে যোগ করতে হলে আমাদের প্রথমে এইটা আলাদা করে প্রবাবিলিটি অফ ব্লু বল, আলাদা করে প্রবাবিলিটি অফ রেড বল, এবং এই দুইটার যোগফল থেকে আমাদেরকে যে কমন পয়েন্টটা ছিল সেটাকে বাদ দিতে হবে। জিনিসটাকে যদি ভিজুয়ালাইজ করি, তাহলে এটা এরকম যে আমি এই এরিয়াটাকে যোগ করলাম, সাথে এই এরিয়াটাকেও যোগ করলাম, কিন্তু যখন আমি সেম এরিয়াটাকে যোগ করতেছি, সেখানে একটা এরিয়া ডাবল কাউন্টিং হচ্ছে। সো সেই ডাবল কাউন্টিংয়ের কারণে সেটাকে আমাদের মাইনাস করে নেওয়া লাগতেছে, যাতে করে আমরা ওভারঅল অ্যাকচুয়াল এরিয়াটাকে পাই। সেই এরিয়া বলতে আমি প্রবাবিলিটি বোঝাচ্ছি। সো মিউচুয়ালি নট এক্সক্লুসিভের ক্ষেত্রে ছিল হচ্ছে সেই রুলটা। আর যদি সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, অর্থাৎ দুইটা ইভেন্ট যদি একসাথে ঘটতে না পারে, আমাদের তো তখন এই মাঝখানের কমন পয়েন্টটা থাকবে না। সো যেহেতু এই মাঝখানের কমন পয়েন্টটা থাকবে না, তার মানে এই প্রবাবিলিটি বি অ্যান্ড আর
এটাও থাকবে না, এটাও 0 হবে। সো আলটিমেটলি কি হইলো, এটাও 0 যেহেতু এখানেও কোনো কিছু মাইনাস করা দরকার নেই। সো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে আমাদের এই যোগ করার কাজটা হচ্ছে এরকম, সেখানে কোনো কিছু সাবট্রাক্ট করার ব্যাপার সেখানে নাই। সো একটা এক্সাম্পল যদি দেখি যে কনসিডার অ্যান এক্সপেরিমেন্ট অফ রোলিং এ ডাইস 2 টাইমস। সো আমি একটা ছক্কার গুটি 2বার মারতেছি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আইদার ইভেন নাম্বারস, মানে আমি হয় জোর সংখ্যাগুলো পাবো 2, 4, 6, অথবা এ নাম্বার গ্রেটার দেন 4, অর্থাৎ 5, 6 দুইটা নাম্বার পাবো। তো প্রথমে আমি আমার স্যাম্পল স্পেসগুলো দেখি, দেন ইভেন্টের সেটগুলো দেখি কীরকম হয়। আমার স্যাম্পল স্পেস হচ্ছে 1 থেকে 6, আর প্রথম ইভেন্ট যেটা সেটা ছিল কি প্রবাবিলিটি অফ গেটিং আইদার ইভেন নাম্বারস। সো এটা হচ্ছে আমার ইভেন নাম্বারের সেট, আর নাম্বার গ্রেটার দেন 4 এটা হচ্ছে আমার গ্রেটার দেন 4 এর সেট। সো দেখেন আমাদের এই ফর্মুলাটা হচ্ছে যেহেতু দুইটা ঘটনা মাঝখানে কমন পয়েন্ট আছে, আমি দেখতে পাচ্ছি যে 6 এটা একটা কমন পয়েন্ট। সো কমন পয়েন্ট যেহেতু আছে তার মানে হচ্ছে আমাদেরকে এখানে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এখানে আমরা কি পাচ্ছি আলটিমেটলি প্রবাবিলিটি অফ এ কীভাবে পেলাম 3/6, আমাদের 6 হচ্ছে গিয়ে স্যাম্পল স্পেসের কতগুলো পয়েন্ট আছে সেটা। সো স্যাম্পল স্পেস আছে 6টা, আর এখানে আছে হচ্ছে 3টা, সেই জন্য হচ্ছে 3/6। প্রোটো বি এর জন্য হচ্ছে এখানে 2টা আছে, সেই জন্য হচ্ছে 2, আর নিচে হচ্ছে 6 মাইনাস এই কমন পয়েন্ট যেটা। সো কমন পয়েন্ট হচ্ছে একটা, সেই জন্য 1/6। এভাবে আমরা প্রবাবিলিটিগুলো সিঙ্গেল পেয়ে যাই, দেন ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমরা 2/3 পেয়ে যাচ্ছি। সো অ্যাটলিস্ট মানে 3বারের মধ্যে অন্তত 2বার আমরা এই ধরনের একটা প্রবাবিলিটি পাবো। সো 2/3 মানে হচ্ছে কত, 66.66%-এর মতো। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন রুল। সো মাল্টিপ্লিকেশন রুলে আমাদেরকে ইভেন্টের অন্য ঘটনার অন্য কনসেপ্টে যেতে হবে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নাকি নট ইন্ডিপেন্ডেন্ট। সো যদি সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ একটা ইভেন্ট হওয়ার সাথে অন্যটার কোনো রিলেশনশিপ না থাকে, সেটা ইফেক্টেড না হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট আলাদা আলাদা যে দুইটা প্রবাবিলিটি পাচ্ছি তাদেরকে মাল্টিপ্লিকেশন করে দিলেই আমরা প্রবাবিলিটি অফ দুইটা ইভেন্ট একসাথে পাবো কত সেটা পেয়ে যাই। কিন্তু যখন এটা ইন্ডিপেন্ডেন্ট না, তখন আমাদেরকে ওই গিভেন যে একটা কনসেপ্ট ছিল প্রবাবিলিটির সেটা ব্যবহার করতে হয়। যেমন প্রবাবিলিটি অফ গিফট অ্যান্ড ডিসকাউন্ট, এখানে যদি ডিসকাউন্টটা গিফটের উপর নির্ভর করে, যে গিফট পেলে সে ডিসকাউন্ট পাবে কিংবা পাবে না, এরকম কোনো কন্ডিশন যদি থাকে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হয়ে যাচ্ছে এরকম যে প্রবাবিলিটি অফ গিফট মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ ডিসকাউন্ট গিভেন গিফট, মানে সে গিফট পেয়েছে তার উপর বেস করে সে ডিসকাউন্ট পাবে কত %, সেরকম একটা জিনিস। আর যদি এরকম হয় যে সে সুপার মার্কেটে গিয়ে সে ডিসকাউন্ট আগে পেলো এবং ডিসকাউন্টের উপর বেস করে সে কোনো একটা আইটেমের সাথে গিফট পাবে কি পাবে না সেটা ডিটারমাইন হবে, সেক্ষেত্রে হচ্ছে ফর্মুলাটা এরকম হবে। সো প্রবাবিলিটি অফ ডিসকাউন্ট মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ গিফট গিভেন ডিসকাউন্ট। সো এই হচ্ছে আমাদের নট ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কী হবে, আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে হলে কীভাবে এই ক্যালকুলেশন করতে হবে সেই আইডিয়াটা। আর এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। সো এখন একটা এক্সাম্পল দেখি। সো কনসিডার দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ গিফট আইটেম উইথ এনি পারচেস ইন এ সুপারমার্কেট শপ is 0.2 and the probability of getting discount in a metro ride is 0.3 in the first day of month. সো কোনো একটা দিন, মাসের প্রথম দিন, সে সুপার মার্কেটে যাবে এবং সে একটা যে কোনো পারচেস করলে সে গিফট আইটেম পাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.2। আর সে হচ্ছে মেট্রো রাইড করবে সেদিন সে ডিসকাউন্ট পাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.3। সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং বোথ অন দ্যাট ডে। সো যেহেতু আসলে এটা মানে কোয়েশ্চেনটা বা সিনিয়রিটা দেখেই বোঝা যাচ্ছে যে একটার সাথে আরেকটার কোনো রিলেশনশিপ নাই, আমি অ্যাজুম করে নিচ্ছি। সো সেই বেসিসে আমি যদি এখন অ্যান্সার করতে চাই যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং বোথ অন দ্যাট ডে, সো গেটিং বোথ মানে হচ্ছে আমি গিফটও পাবো অ্যান্ড ডিসকাউন্টও পাবো। সো এটার ফর্মুলা হচ্ছে এই দুইটার প্রবাবিলিটি আলাদা আলাদা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। সো 0.2 মাল্টিপ্লাইড বাই 0.3 হচ্ছে 0.06। সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার। আর দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাভেইলিং অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য অপরচুনিটিস। সো অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য অপরচুনিটি মানে হচ্ছে যে কোনো একটা, আর দুইটা তো হইতেই পারে। সো গিফট অর ডিসকাউন্ট অর বোথ। সো এটা মানে হচ্ছে গিফটও হইতে পারে, ডিসকাউন্ট হইতে পারে, অথবা দুইটাই হইতে পারে। অর মানে আসলে এই সিনারিওটা বোঝাচ্ছে। তো আমরা অলরেডি জানি পি অফ গিফট কত, পি অফ গিফট হচ্ছে 0.2, তারপর হচ্ছে মেট্রোতে ডিসকাউন্ট পাবে 0.3 এবং গিফট অ্যান্ড ডিসকাউন্ট পাবে আমরা আগের কোয়েশ্চেনে পেয়ে গেছি 0.06। সো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হচ্ছে 0.44।
ওকে, এখন আমরা দেখবো হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। সো র্যান্ডম ভেরিয়েবল আইডিয়াটা আমাদের খুব কাজে লাগবে হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বুঝতে গেলে। তো প্রথমে দেখি ডেফিনেশনটা কি। সো র্যান্ডম ভেরিয়েবল ইজ এ রুল দ্যাট অ্যাসাইন্স এ নিউমেরিক্যাল ভ্যালু টু ইচ আউটকাম অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি যদি এটাকে আরেকটু সহজভাবে বলি, সেটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি। সো ওই র্যান্ডম ভেরিয়েবলে হচ্ছে কিছু নাম্বার থাকে, সেই নাম্বারগুলোর সাথে অবশ্যই প্রবাবিলিটি অ্যাসাইন থাকবে। সো ধরেন একটা এক্সপেরিমেন্ট হচ্ছে যে দুইটা কয়েন টস হচ্ছে, একটা কয়েন টস করলাম, দেন আরেকটা কয়েন টস করলাম। সো প্রথমবার আমি এইচ বা হেড পাচ্ছি, দ্বিতীয়বারে আবার হেড পাচ্ছি। তারপরে এরকম হতে পারে যে প্রথমবার হেড আসলো, পরের বার টেইল আসলো। আবার এরকম হতে পারে যে প্রথমবার টেইল আসলো, পরের বার এইচ আসলো বা হেড আসলো, অথবা দুইটাই আমাদের টেইল আসতে পারে। সো এই যে আমাদের চারটা সিনারিও, এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেসটা ছিল এই কয়েন টস এক্সপেরিমেন্টের জন্য। সো এখানে দেখেন, আমি যদি এই এক্সপেরিমেন্টটি এভাবে ডিফাইন করি, যে একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলাম যে এক্স হচ্ছে নাম্বার অফ হেডস। সো যদি এক্স নাম্বার অফ হেডস হয়, তাহলে আমাদের কাছে কিন্তু আসলে তিনটা নাম্বার থাকবে। আইদার জিরো, যে আসলে কোনো হেডই নাই, কারণ এই যে এখানে কোনো হেড নাই। আমাদের ওয়ান আসতে পারে, যে একটা হেড আছে, কারণ এই যে এখানে এই দুইটা কেসে আসলে আমাদের একটা হেড আছে। এবং আমাদের এক্সের ভ্যালু 2 হতে পারে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 2 হচ্ছে। সো এই হচ্ছে আমাদের সেই ডিফাইন করা ভেরিয়েবলটা। সো এটাকে আমি তখনই র্যান্ডম ভেরিয়েবল বলতে পারবো যখন এটার সাথে আমরা প্রবাবিলিটি অ্যাসাইন করে দিব। কিভাবে আমরা তাহলে প্রবাবিলিটি খুঁজে পেতে পারি? কারণ আমরা এখানে যদি দেখি থিওরিটিক্যাল প্রবাবিলিটিগুলো, তো থিওরিটিক্যাল প্রবাবিলিটি হচ্ছে যে আমরা জানি আউটকামগুলো কি এবং কতবার করে আছে। তাহলে দেখেন 0 কতবার আছে? একবার। সো 1/4, যেহেতু চারটা আউটকাম ছিল সেজন্য হচ্ছে 4। 1 কতবার আসতে পারে? 1 আসতে পারে 2বার, সেই জন্য হচ্ছে 2/4। আসলে এটা কাটাকাটি গেলে হচ্ছে 1/2 হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে। আর 2 এর ক্ষেত্রে সিমিলার ওয়েতে যে দুইটা হেড আছে, এই ঘটনাটা হচ্ছে একবার। সো 1/4। এভাবে হচ্ছে আমরা এই যে সিনারিওটা এখানে দাঁড় করালাম, সেই সিনারিওটাকে একটু ইকুয়েশন ফর্মে লিখতে পারি। এবং সেটা হচ্ছে এরকম যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1/4 হবে যদি এক্স ইকুয়াল টু 0 এবং 2 হয়, এবং হাফ হবে যদি এক্স ইকুয়াল টু 1 হয়, 0 হবে আদারওয়াইজ, মানে যদি এমন কোনো কিছু থাকে, সে মানে এইগুলোর বাইরে যদি অন্য কিছু থাকে এক্সের ভ্যালু, সেক্ষেত্রে এটা হচ্ছে 0। সো এই যে জিনিসটা, এটাকে আমরা তখন একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে পারবো, যখন আমরা এরকম ম্যাথমেটিক্যাল একটা ফরম্যাটে নিয়ে আসতে পারবো। সো এখানে কি ছিল তাহলে আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা? সেটা ছিল নাম্বার অফ হেডস। সিমিলার ওয়েতে আমরা অন্য কিছুও ডিফাইন করতে পারতাম, আমরা লিখতে পারতাম যে এক্স ইকুয়াল টু নাম্বার অফ টেলস। সো এখানে আমাদের ভেরিয়েবলটা কি হবে সেটা টোটালি ডিপেন্ড করে আমাদের এক্সপেরিমেন্টের উপর। আমরা চাইলে এখানে 2টা কয়েন টস না করলে 6টা কয়েন টস করতে পারতাম পরপর, এবং সেখান থেকেও কোনো একটা ভেরিয়েবল সেখান থেকে তৈরি করতে পারতাম। সো এইভাবে আসলে আমরা ভেরিয়েবলটা পাই, এবং সেই ভেরিয়েবল থেকে আমরা থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশনের উপর বেস করে এরকম একটা ইকুয়েশন তৈরি করতে পারি। সো এখন এই র্যান্ডম ভেরিয়েবলটা কী টাইপের ডেটাকে রিপ্রেজেন্ট করে তার উপর বেস করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট আর কন্টিনিউয়াস নাম মানে ওয়ার্ড দুইটা দেখেই অনেকে আন্দাজ করতে পারতেছেন। ডিসক্রিট হচ্ছে এরা কাউন্টেবল ভ্যালু হবে এক্স, মানে এক্স বলতে আমি ইন জেনারেল র্যান্ডম ভেরিয়েবল বোঝাচ্ছি। এটা নট নেসেসারিলি যে সবসময় এক্স হবে, ওয়াই জেড যে কোনো কিছু হতে পারে। তারপর হচ্ছে এটা ডিসক্রিট ভ্যালুস হবে। এক্সাম্পল হচ্ছে যে নাম্বার অফ সাকসেস ইন এ বার্নলি ট্রায়ালস। সো বার্নলি ট্রায়ালস মানে হচ্ছে যেগুলোর আউটকাম আইদার ইয়েস অথবা নো, এই ধরনের কিছু হবে। যেমন হেড টেল ট্রায়ালের মধ্যে, মানে কয়েন টসের মধ্যে যদি আমি একটা ইভেন্ট এরকম ধরি যে হেড আসলে সেটা ট্রু বা ইয়েস, আর টেল আসলে সেটা নো বা ফলস, সেক্ষেত্রে কী হইলো, আমাদের আউটকামটা 1 or 0 হয়ে গেল, রাইট? ইয়েস অথবা নো। সেই ধরনের ইয়েস নো টাইপের যে সুইচের মতো যে ঘটনাগুলো থাকবে, আইদার অন অথবা অফ, এই ধরনের বিষয়গুলোকে বলা হচ্ছে বার্নলি ট্রায়ালস। আর আরও এমন হইতে পারে যে কাউন্ট অফ রেয়ার ইভেন্টস অথবা নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস। সো যেগুলোকে আমি সোজা বাংলা কথায় হচ্ছে গুনতে পারবো,
সেগুলোই হচ্ছে ডিসক্রিট ভ্যালু। সো ডিসক্রিট ভ্যালুগুলোকে নিয়ে আমরা যে ভেরিয়েবল ডিফাইন করি সেটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কি হতে পারে, যেমন টাইম হতে পারে, সেকেন্ড কত সেকেন্ড হতে পারে, হাইট হতে পারে। সো যেই জিনিসগুলোকে আমরা আসলে খুব পিন পয়েন্ট করে কাউন্ট করতে পারি না। এখানে আসলে টাইম দেখেন, টাইম কিন্তু মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, অনেক সূক্ষ্ম অতি সূক্ষ্ম একটা পর্যায়ে যেতে পারে, যেগুলোকে আমরা কখনো সেভাবে ডিফাইন করতে পারবো না বা কাউন্ট করতে পারবো না। সো এরা হচ্ছে আনকাউন্টেবল এবং কন্টিনিউয়াস ভ্যালু। সো এই ধরনের ডেটার ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বলে থাকি। সো সামনে হচ্ছে আমরা এই দুই ধরনের ভেরিয়েবলের জন্য বিভিন্ন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কীভাবে আসে, সেগুলো নিয়ে কীভাবে কাজ করা যায় সেই সম্পর্কে বিস্তারিত জানবো। সো ওভারঅল আজকে আমরা কী কী দেখলাম? আমরা দেখলাম হচ্ছে বেসিক কিছু টার্মিনোলজি, প্রবাবিলিটি রুলস, সেগুলো কীভাবে কাজ করে, এবং ফাইনালি র্যান্ডম ভেরিয়েবল। তো সামনের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।